কোরগুলোর উপর জিতবে, মানে আমি কলকাতার কথা বলতেছি, অন্যদিকে সানরাইজ হায়দ্রাবাদ। সুতরাং বুঝতেই পারতেছেন কেউ কিন্তু কাউকে ছাড় দিবে না। কে হবে এই ম্যাচের উইনার আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু ভালো খেলতেছে, এটার কারণটা কি? আপনারা যদি বিগত ম্যাচটি খেয়াল করে থাকেন, এসআরএস ভার্সেস আরসিবি, এখানে কিন্তু সানরাইজ হায়দ্রাবাদ আরসিবির সাথে প্রথমে ব্যাটিং করে 236 রানে 500 রান করতে পেরেছিল, যেখানে ঈশান কিষান দুর্দান্ত ব্যাটিং করেছেন, অল্পের জন্য তার সেঞ্চুরি মিস হয়ে গেছে। এখানে হেনরিক ক্লাসেন ভালো ব্যাটিং করেছেন, অনিকেত বর্মা দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন, উপরে ট্রাভিস ভালো ব্যাটিং করেছেন, অভিষেক শর্মা ভালো ব্যাটিং করেছেন। সুতরাং বুঝতেই পারতেছেন টোটাল ব্যাটিং পারফরমেন্স কিন্তু ছিল। পিচ যদি ভালো হয় তখন কিন্তু সানরাইজ হায়দ্রাবাদকে দমিয়ে রাখার কোনো ব্যবস্থাই নাই। এখন টুর্নামেন্টের শেষ পর্যায়ে এসেও কিন্তু তারা একটু ভালো খেলছে। এখন এই ম্যাচটির মধ্যে দিয়ে এসআরএস কি পারবে 2024 সালে যে তারা যে ম্যাচটি হেরেছিল, কলকাতার সাথে যে ফাইনাল ম্যাচটি হেরেছিল, তার বদলা কি তারা নিতে পারবে কিনা, সেটা হচ্ছে দেখার বিষয়। চলে যায় মূল বিস্তারিত ভিডিওতে, এই দুটি দল নিয়ে একটু আলোচনা করে আসি। কলকাতা 2024 সালে এত শক্তিশালী দল, কিন্তু 2025 সালে এসে এত নরবরে দল কিভাবে হলো? এটার উত্তর আমি প্রথমে একটু ছোট করে দিচ্ছি। যেমন শ্রেয়স আয়ার ক্যাপ্টেন প্লাস হচ্ছে উইনিং ক্যাপ্টেন, যে আপনাকে কাপ এনে দিছে, আপনি তাকে রিলিজ করে দিচ্ছেন। মিচেল স্টার্ক ওয়ান অফ দ্য বেস্ট বোলার ইন ওয়ার্ল্ড ক্রিকেট, আপনি তাকে রিলিজ করে দিচ্ছেন। নীতিশ রানা যেখানে 3 নম্বরে আপনাকে ভালো সার্ভিস দিয়ে আসতেছিল, তাকে আপনি ছেড়ে দিচ্ছেন। এমনকি আপনি ভেঙ্কটেশ আয়ারকে কেনার জন্য আপনি অন্যান্য প্লেয়ারকে ছেড়ে দিচ্ছেন, যেখানে যার কোনো পারফরমেন্স নাই, যার কোনো প্লেয়ার হিসেবে তার কোনো মানদণ্ডই নেই, আপনি তার মতো প্লেয়ারকে আপনি 24-25 কোটি টাকা দিয়ে কিনলেন। এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় ভুল। এই তালিকায় কিন্তু ফিল শটের নামটি আপনি বাদ দিতে পারতেছেন না, কারণ ফিল শট কিন্তু 2024 সালে ওপেনিং স্লটে যে ধরনের যাত্রা এনে দিয়েছিল, এই বছর যদি দিয়েছেন আরসিবিকে। সুতরাং বুঝতেই পারছেন এই সকল কারণে কিন্তু কলকাতা কিন্তু পিছনে পড়ে গেছে। কলকাতা বলিং যদি খেয়াল করে থাকেন দুর্দান্ত, কিন্তু যেখানে বরুণ চক্রবর্তী, সুনীল নারিন দুজন স্পিন করতে পারতেছেন, হাসিত রানা, ভৈরব আরোরা, সেই সাথে যদি এন্ড্রু রাসেল সঙ্গ দেয় কিংবা অন্যান্য প্লেয়ার যদি সঙ্গ দেয়, তখন কিন্তু বোলিং কিন্তু ভালো হয়ে যায়। তাহলে তাদের এই অবস্থার কারণ কি? ব্যাটিং কলাপস। ব্যাটিং কলাপস হচ্ছে তাদের বড় সমস্যা। আমার একটা ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করি। কলকাতা কোন উপায়ে এবারের টুর্নামেন্টে ভালো রেজাল্ট এনে দিতে পারতো? একটাই উত্তর, তারা যদি ওল্ড ট্রেডিশনাল ক্রিকেট খেলতো। ওল্ড ট্রেডিশনাল ক্রিকেট বলতে তারা যদি পাওয়ার প্লেতে উইকেট ধরে রাখতো, ধরেন পাওয়ার প্লেতে তারা নিল শুধুমাত্র 50 রান, কিন্তু উইকেট একটাও পরে নাই, ভেঙ্কটেশ আয়ার ওপেনিংয়ে আছে। সুতরাং বুঝতেই পারতেছেন 10টি উইকেট হাতে রয়েছে। পরে 5 ওভারে নিল তারা আরো 40 রান, 10 ওভার তাদের 90 রান, 1 উইকেট বা 2 উইকেট পড়ে গেল, 8টি উইকেট হাতে। পরের 10 ওভারে কিন্তু আপনি 120 রান নেওয়ার ক্ষমতা আপনি রাখেন, তখন কিন্তু 210 রান হয়ে যাচ্ছে। এটার কারণে কিন্তু দলটা, বিপক্ষ দল যেই রান করতে আসুক না কেন, 200 রান, 210 রান, 190 রান, 180 রান, এটা কিন্তু একটা ম্যাসিভ রান। সুতরাং বুঝতেই পারতেছেন কলকাতা এই চালে ভুল করে গেছে। এসআরএস যেরকম উচ্চবিলাসী ক্রিকেট খেলতে গেছে, এখানেও কিন্তু তারা সেম কাজটি করছে। সুতরাং বুঝতেই পারতেছেন অত্যধিক লম্বা ব্যাটিং লাইন আপ কিন্তু দলের জন্য অনেক সময় ভালো হতে পারে, অনেক সময় খারাপ হতে পারে। এসআরএস এবং কলকাতার জন্য কিন্তু অত্যধিক লম্বা ব্যাটিং লাইন আপ কিন্তু ক্ষতির সম্মুখীন হয়ে গেছে। 2025 আইপিএল শুরুর আগ পর্যন্ত আমার মনে হয়েছিল ভেঙ্কটেশ আয়ারকে কলকাতা তাদের ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করবে, যদিও পরবর্তীতে তারা শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টায়, অজঙ্কা রাহানেকে ক্যাপ্টেন্সি দেয়। অজঙ্কা রাহানে এবং রঘুবংশী বাদ দিলে তাদের ব্যাটিং অর্ডারে উল্লেখযোগ্য কিন্তু কোনো পারফরমার নাই। আপনি রিঙ্কু সিং বলেন, রমনদীপ সিং বলেন, ভেঙ্কটেশ আয়ার বলেন, কেউ কিন্তু ভালো খেলতে পারতেছে না, এমনকি মনীষ পান্ডে বলেন। সুতরাং বুঝতেই পারতেছেন এই সকল কারণে কিন্তু দলটা ছিটকে পড়ে গেছে। ফ্রন্ট ক্যাটাগরি ব্যাটসম্যান যদি উপরে গুরবাজ বলেন, ডিকক বলেন, তারপরে এন্ড্রু রাসেল বলেন, মঈন আলী বলেন, কেউ কিন্তু ভালো খেলতে পারে নাই। এই সকল কারণে কিন্তু দলটা একদম তুলোধনা হয়ে গেছে। মনে পড়ে কি আপনাদের পাঞ্জাব যে একটা ম্যাচ 111 রানে ডিফেন্ড করতে পেরেছিল কলকাতার সাথে, তখন কিন্তু আমি বুঝে গিয়েছিলাম যে কলকাতার এবারের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। কারণ কি, 2 উইকেটে কিন্তু তাদের সংগ্রহ ছিল প্রায় 50 থেকে 54 রান, ওইখান থেকে আর 50 রানের প্রয়োজন আপনাদের 8 উইকেট হাতে। কিন্তু আপনারা কি করলেন? 111 রানের ম্যাচটি 16 রানে হেরে গেলেন, তা আবার 15তম ওভার আপনারা অল আউট হয়ে গেলেন। কেন ভাই? আপনাদের কি এমন তাড়াহুড়া ছিল? সেটার উত্তর কি আপনারা দিতে পারবেন? এই সকল কারণে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু একটা প্রভাব পড়ে যাচ্ছে। আপনি দেখেন ক্রুশাল মোমেন্টগুলোতে রিঙ্কু সিং দাঁড়াতে পারতেছে না, রমনদীপ সিং দাঁড়াতে পারতেছে না, এন্ড্রু রাসেল খেলতে পারতেছে না, ভেঙ্কটেশ আয়ার তো কোনো পারফরমেন্সই নাই, তাকে কিন্তু ড্রপও করে দেওয়া হয়েছে। সুতরাং বুঝতেই পারতেছেন এই সকল কারণে কিন্তু দলটা খারাপ হয়ে গেছে। আমি বারবার বলতেছিলাম ভেঙ্কটেশ আয়ার অ্যাজ এ ওপেনিং ব্যাটসম্যান ভালো খেলে থাকেন, সুনীল নারিন একজন বলার, তাকে কিন্তু প্রত্যেকদিন আপনি ওপেনিংয়ে খেলাইলেন, এটার কারণে কিন্তু একটা বাজে ভারসাম্য তৈরি হচ্ছে। আপনি তাকে 8 নম্বরেই খেলেন, সে যেমন পারে অ্যাজ এ বলার হিসেবে দলে খেলুক, যাকে আপনি ব্যাটসম্যান হিসেবে নিছেন তাকে আপনি খেলাচ্ছেন না অ্যাজ এ ব্যাটসম্যান, ফ্লোটার হিসেবে তাকে প্রত্যেকদিন খেলাচ্ছেন। এই সকল কারণে কিন্তু কলকাতা দলটি ছিটকে পড়ে গেছে। আর যদি এসআরএস এর কথা বলেন, এসআরএস হচ্ছে একটা উচ্চবিলাসী দল। গতকালের ম্যাচটা যদি খেয়াল করে থাকেন, প্রথম 4 ওভারে তারা 54 রান নিছে, এরপরে 5ম ওভারে তাদের 2টি উইকেট পড়ে যায়। বুঝতেই পারছে তারা কিন্তু গর্তে পড়ে গিয়েছিল। এখানে ঈশান কিষানের দুর্দান্ত ব্যাটিং যদি না হতো, তখন কিন্তু তারা কালকে 150 কিংবা 160 রানের মাঝখানে কিন্তু তারা অল আউট হয়ে যেতে পারত। এখন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন এসআরএস কে এবার টুর্নামেন্টে খুব ভালো খেলেছে, মোটেই না ভাই। আপনারা যদি খেয়াল করে থাকেন ট্রাভিস হেড, ঈশান কিষান, অভিষেক শর্মা
কেউই ভালো খেলতে পারে নাই। নীতিশ কুমার রেড্ডি এবারের টুর্নামেন্টের সবচেয়ে বাজে ফ্লপ। গত ম্যাচটা যদি খেয়াল করে থাকে তিনি 7 বলে নিয়েছেন সম্ভবত 3 বা 4 রান, সুতরাং বুঝতেই পারতেছেন বাজে পারফরমেন্স। বোলিংয়ে যদি আপনি খেয়াল করেন মোহাম্মদ শামি পারফরমেন্স তাই, দীপক চার দলে ঢুকতে পারতেছেন না, রাহুল চার, তারপরে জয়দেব উনাদকার, হার্ষল প্যাটেল কেউ ভালো বোলিং করতে পারতেছেন। একমাত্র যদি বলেন প্যাট কামিন্স তিনি আর করতে পারবেন, সুতরাং বুঝতেই পারতেছেন এই দলটির মাঝখানে কিন্তু ঘাবলা রয়ে গেছে। প্লেয়ারগুলো যদি ভালো করতো, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স যদি ভালো হতো তাহলে কিন্তু এসআরএস দলটি কিন্তু আজকে ভালো পজিশনে থাকতে পারতো। এই যে আমি বললাম এসআরএস উচ্চ বিলাসী ক্রিকেট খেলে, যেখানে 4 ওভারে 4 রান নেওয়ার পরে তাদের এই ধরনের শর্ট সিলেকশন, যে আসতেছে সেই মারতেছে। অনিকেত বর্মা দেখেন 8 বলে নিয়েছেন 29 রান, যদি তিনি দ্বিতীয় বলে আউট হয়ে যেতেন, ঈশান কিষান যদি 40 রানে আউট হয়ে যেতেন, তখন কিন্তু দলের রান কিন্তু 236 যায় না, কোনো মতে 160 যায়, তখন কিন্তু আরসিবি সহজভাবে খেলাটি জয় করে নেয়। আর হচ্ছে যে ধরনের একটা পিচ তারা পাইছে, পিচের একটা সুবিধার কারণে কিন্তু তারা এই ধরনের রান নিতে পারছে। এসআরএসের সুবিধা কি, যদি ভালো পিচ হয় তখন তারা ডেঞ্জারাস টিম হয়ে যায়। আপনাদের মনে পড়ে কি মুম্বাই যে লাস্ট ম্যাচটি খেলেছিল, যেখানে মিচেল স্টার্ক 3টি উইকেট পেয়েছিলেন, টার্ন টার্ন টার্ন। সুতরাং বুঝতেই পারছেন এই ধরনের পিচে যদি সানরাইজ হায়দ্রাবাদকে ছেড়ে দেওয়া হয় 150 রানের ভিতরে অল আউট হয়ে যাবে। বিপক্ষ দল কি করবে, টুকটাক টুকটাক করে খেলা জিতে নেবে। এর হচ্ছে সমস্যা। ভালো পিচ না পেলে আপনারা কোনো জায়গায় খেলতে পারবেন না। ভালো পিচকে আপনি সব দিন পাবেন? ক্রিকেট হচ্ছে এমন একটা খেলা, আপনাকে টার্নিং ট্র্যাকে খেলতে হবে, বাউন্সি ট্র্যাকে খেলতে হবে, একদম ফ্ল্যাট উইকেটে খেলতে হবে। সুতরাং বুঝতেই পারছেন এসআরএস এর সমস্যা হচ্ছে তারা সবসময় উচ্চ বিলাসী শট খেলতে চায়, সবসময় একই ধরনের ক্রিকেট খেলতে চায়। এটা হচ্ছে বড় সমস্যা। এসআরএস এর আরেকটি বড় সমস্যা হচ্ছে তাদের বোলিং। আপনারা যদি খেয়াল করে থাকেন গতকালের ম্যাচটি কিন্তু তারা হেরে গিয়েছিল, কিন্তু অল্পের কারণে 15 রানের যখন 7 উইকেটের কলাপসের কারণে কিন্তু আরসিবি ম্যাচটি হেরে যায়। কিন্তু তাদের প্রিমিয়াম বোলার মোহাম্মদ শামি কিন্তু দলে ঢুকতে পারতেছে না, কারণ কি তিনি তার ফর্মেই নাই। হার্ষল প্যাটেল ভালো বোলিং করতে পারতেছে না, 2 ওভার সম্ভবত দিয়েছিলেন তিনি 38 রান প্রথম 2 ওভারে। বুঝতেই পারতেছেন এখানে এস এল মালিকা কিন্তু গতকালের ম্যাচে তাদেরকে জয়লাভ এনে দিয়েছে। এই বলারটি কিন্তু আসার পরে কিন্তু দলটি একটু ভালো দেখা যাচ্ছে। রাহুল ছাড়া দলে কিন্তু ভালো বোলিং করতে পারতেছে না। জয়দেব উনাদকার যাকে কিনা প্রত্যেক বছর 10 কোটি টাকার উপর দিয়ে তাকে কেনা হয়, ওনার পারফরমেন্স নাই। এসবের কারণে কিন্তু দলটা মোরাল ডাউন হয়ে গেছে এবং দলটা তলানিতে পড়ে আছে। এখন যদি এসআরএস দলটিকে একটু সাজিয়ে আসে তখন আপনারা বুঝতে পারবেন আজকের ম্যাচটিতে তারা কোন ধরনের একাদশ নিয়ে খেলতে নামবে। 1 নম্বর অভিষেক শর্মা, 2 নম্বর ট্রাভিস হেড, 3 নম্বর ঈশান কিষান, 4 নম্বর নীতিশ কুমার রেড্ডি, 5 নম্বর হেনরিক ক্লাসেন, 6 নম্বর অনিকেত বর্মা, 7 নম্বর কামিন্ডো মেন্ডিস, 8 নম্বর প্যাট কামিন্স, 9 নম্বর হার্ষল প্যাটেল, 10 নম্বর মোহাম্মদ শামি, 11 নম্বর জয়দেব উনাদকার। বুঝতেই পারতেছেন এখানেও কিন্তু আপনাদের ইম্প্যাক্ট প্লেয়ার খেলানোর সুযোগ রয়েছে। এখানে কিন্তু আপনি অভিরূপ বনরকে খেলাতে পারতেছেন, সচিন বেবিকে খেলাতে পারতেছেন, যদি বলারের প্রয়োজন হয় তাহলে আপনি জিসান আনসারকে খেলাতে পারতেছেন। সুতরাং বুঝতেই পারছেন প্লেন্টি অফ অপশন কিন্তু রয়েছে। এসআরএস কিন্তু দুর্দান্ত একটা ভালো টিম। তারা যদি প্রথম শুরুর দিকে একটু ভালো করে খেলতো, একটু পজিশনে খেলতো, তখন কিন্তু দেখেন গতকালের ম্যাচটি কিন্তু করতে পড়ে যায়। আমি কিন্তু বারবার বলতেছি 4 ওভারে যখন আপনি 4 রান নিয়ে ফেলছেন, তখন যদি আপনারা 2টি ওভার মানে পাওয়ার প্লে 2টি ওভার একটু পজিশনে খেলতেন, কোনোভাবে 70 রানে নিয়ে আপনারা পাওয়ার প্লে শেষ করতে, তখন কিন্তু আপনার দুর্দান্ত স্কোর হয়। কিন্তু না, ঠিকই তো 70 রানে আপনারা পাওয়ার প্লেতে করছেন, কিন্তু 2টি উইকেট আপনারা অযথা হারাই ফেলছেন। এটা কিন্তু কাম্য না। এই কারণে কিন্তু এসআরএস কিন্তু টুর্নামেন্ট থেকে বের হয়ে গেছে। এখন তাদের কথা যদি বলতে হয়, মানে বলতেছিলাম কলকাতার কথা কি বলবো, আপনারা সবাই জানেন যে কলকাতা ভালো ব্যাটিং করে নাই, ভালো বোলিং করে নাই, এই সকল কারণে কিন্তু দলটি ছিটকে গেছে। এখন যদি কলকাতা দলকে একটু সাজিয়েছে তখন আপনারা বুঝতে পারবেন আজকের ম্যাচটিতে কলকাতা দলের প্লেইং ইলেভেনটি কিরকম হবে। 1 নম্বর সুনীল নারিন, 2 নম্বর ডিকক, 3 নম্বর রাহানে, 4 নম্বর রঘুবংশী, 5 নম্বর ভেঙ্কটেশ আয়ার, 6 নম্বর রিঙ্কু সিং, 7 নম্বর অ্যান্ড্রু রাসেল, 8 নম্বর হেনরিক নোকিয়া, 9 নম্বর বরুণ চক্রবর্তী, 10 নম্বর হর্ষিত রানা, 11 নম্বর ভৈরব আরোরা। যেহেতু ইম্প্যাক্ট প্লেয়ার খেলানোর সুযোগ রয়েছে, সেখানে কিন্তু আপনি মনীষ পান্ডে, অনুকূল রয় কিংবা রামনদীপ সিং এইসব প্লেয়ারকে কিন্তু আপনি খেলানোর সুযোগ রয়েছে। এখানে আমার মনে হচ্ছে আজকে এসআরএস জয়লাভ করবে, কারণ কি এসআরএস কিন্তু 2টা ম্যাচ ব্যাক টু ব্যাক জয়লাভ করছে, তাদের মাঝখানে কিন্তু একটা কনফিডেন্স লেভেল গ্রো হয়ে গেছে। তারপরে 2024 সালের যে ফাইনালের প্রতিশোধ তারা নিতে চাইবে, এটি স্বাভাবিক ব্যাপার। এখন দেখা যাক তারা কোন ধরনের পারফরমেন্স দিতে পারে। তবে আমি আজকে আশাবাদী যে সানরাইজ হায়দ্রাবাদ জয়লাভ করে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে, মানে টুর্নামেন্ট তাদের শেষ হয়ে যাবে। আগামী বছর তাদের জন্য শুভকামনা রইল। এসআরএস আমার অন্যতম প্রিয় একটি দল, কারণ কি যখন একসময় কেন উইলিয়ামসন খেলেছিল, ডেভিড ওয়ার্নার খেলেছিল, ভুবনেশ্বর কুমার খেলেছিল, তারা কিন্তু অত্যন্ত ভালো প্লেয়ার। এই সকল কারণে কিন্তু তাদেরকে ভালোবাসি। বিদায় নিলাম আজকে, ভালো থাকবেন আপনারা।